নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন হল্লা বল। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হয়েছে এবং দেখতেই পাচ্ছেন আজকে এতগুলো কাগজ নিয়ে বসেছি ওই খসড়া তালিকার কারণে। কোন জেলায় কতজনের নাম বাদ গিয়েছে যদি এক নজরে দেখি, কোচবিহারে প্রায় 1,13,370 জন, জলপাইগুড়ি 1,33,107 জন, উত্তর 24 পরগনা 7,92,113 জন, নদিয়াতে 2,16,623 জন, সবচেয়ে বেশি উত্তর 24 পরগনা। শুধু তাই নয়, যদি আপনি একেবারে সেই সব জায়গাগুলো ধরেন যে কেন্দ্রগুলোতে যে কেন্দ্রতে জয়ীর ব্যবধান, এসআইআর নাম বাদ যাওয়ার পর কোথায় কি কি হলো যদি দেখেন, কোচবিহার দক্ষিণ নিখিল রঞ্জন দে, তিনি যত ভোটে জিতেছিলেন তার থেকে বেশি নাম তো বাদই গিয়েছে। আচ্ছা, এই সমস্ত কিছু বাদ যাওয়ার কারণে 2026-এর রাজনীতিতে কোনো নতুন চমক আসবে কি, নাকি আদৌ কিছুই হবে না? ওভার পলিটিসাইজড একটা সিস্টেমকে নিয়ে আজকে আমরা এতদিন ধরে রাজনীতি দেখলাম। আজ এই নিয়ে আলোচনা করব। আসুন, যারা আছেন আমাদের সঙ্গে একবার আলাপ করে নিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পার্থপ্রতিম রায়, রয়েছেন তন্ময় দা, ডক্টর তন্ময়, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মহানন্দা কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক। মহানন্দাদি আমাদের সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন অমিতাভ সিংহ, কংগ্রেসের মুখপাত্র। অমিতাভ বাবু, তন্ময় বাবু এবং বাকি সবাইকে ওয়েলকাম টু হল্লা বল। আলোচনা শুরু করার আগে একটা খবর দেখায় চলুন। 3 জনের হদিশ পাওয়া গেল যারা আদতে জীবিত কিন্তু এসআইআর-এর খসড়া তালিকায় মৃত। অর্থাৎ তারা বেঁচে আছেন, বহাল তবিয়তে বেঁচে আছেন, কিন্তু এসআইআর-এর খসড়া তালিকাতে তারা মৃত ভোটার হিসেবে জায়গা পেয়েছেন। কাটোয়ার ছবি দেখছেন আপনারা এবং বাকি আরও 2টি জায়গা রয়েছে, সেই ছবিগুলোও দেখাবো। কোচবিহারের ছবিটা দেখুন এবং তার সঙ্গে তৃতীয় যে জায়গাটা রয়েছে সেই জায়গার ছবিও আপনাদের কিছুক্ষণের মধ্যেই দেখাবো। খসড়া তালিকা থেকে তাদের নামটি বাদ পড়েছে, তারা নাকি মৃত ভোটার, কিন্তু দেখুন বহাল তবিয়তে জ্যান্ত, লাইভ এন্ড কিকিং। আমার প্রথম প্রশ্নটা তাই তন্ময়বাবুর কাছে যাবে যে তন্ময়বাবু, আপনারা এসআইআর নিয়ে, যেটি একটি অত্যন্ত নর্মাল প্রক্রিয়া, যেটা 2002-এ শেষ হয়েছিল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে, একটা অত্যন্ত নর্মাল প্রক্রিয়াকে নিয়ে আপনারা রাজনৈতিক পারদ চড়ালেন, আপনারা ধর্মীয় পারদ চড়ালেন, কমিউনাল টেনশনস যাকে বলে, ন্যারেটিভস যাকে বলেন, সবই করলেন। জ্ঞানেশ কুমারকে রীতিমতো আপনারা সেফগার্ড করে, মানে এমন ডিফেন্স বোধহয় মোহনবাগানও কোনোদিন দেখেনি, যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব জ্ঞানেশ কুমারের গোলকিপিংয়ের আগে আপনারা যে লেভেলে ডিফেন্স দিলেন। তারপর জ্ঞানেশবাবু বললেন একটি বৈধ ভোটারেরও নাম যাবে না। কালকে খসড়া তালিকা বেরোলো, আজকে আমাদের হাতে 3 জন জীবিতকে মৃত করে দেওয়া হলো। এবার কি বলবেন? দেখুন, প্রথমেই আমি আপনাকে বলবো যে আপনি যে অভিযোগগুলো করলেন বা যেগুলো বললেন বিজেপি করেছে, বিজেপি এগুলো কিচ্ছু করেনি। মানে আপনারা স্যার আপনি যেহেতু আমাদের ডাইরেক্টলি অ্যাড্রেস করলেন তাই জন্য আমি বলি, তার মানে গত 2 মাস ধরে ভারতীয় জনতা পার্টি, ইলেকশন কমিশন, আমি আবার বলে দিই স্যার প্লিজ লেট মি ফিনিশ, না আপনি বলবেন স্যার। ইলেকশন কমিশন এসআইআর কিংবা এসআইআর-এর প্রক্রিয়া নিয়ে কোনো রকম মন্তব্য আপনারা করেননি, কোনো রকম পলিটিক্যালি চার্জ ন্যারেটিভ আপনারা রাখেননি, কোনো রকমও কত কোটি নাম বাদ যাবে, কোথা থেকে বাদ যাবে, বাংলাদেশে কারা যাবে, কেউ কিচ্ছু বলেননি। শুভেন্দুবাবু যা বলেছেন সব হয়তো এআই জেনারেটেড ভিডিও, তাই তো? আমাকে বলতে দিন এবার। ভারতীয় জনতা পার্টি সবসময় বলেছে যে স্বচ্ছ ভোটার তালিকার প্রয়োজন এবং স্বচ্ছ ভোটার তালিকার ভিত্তিতে যেন ভোটটা হয়। তারপরে প্রশ্ন এসছে যে স্বচ্ছ ভোটার তালিকা করতে গেলে কে থাকবে কে থাকবে না, তো সেই কনটেক্সটে কথাগুলো এসছে, কিন্তু একটাই উদ্দেশ্য যে স্বচ্ছ ভোটার তালিকা যেন হয়। এবার আমি দেখুন নির্বাচন কমিশনারে বলতে আসিনি এখানে, আপনি যেহেতু বলছেন এবং নির্বাচন কমিশনের কেউ নেই, সেই জন্য আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি দর্শকদের জন্য। সেটা হচ্ছে আরেকটা কথা যেটা আপনি বললেন, দেখুন এটা হচ্ছে খসড়া তালিকা। খসড়া তালিকা এই জন্যে যে এটা ফাইনাল নয়, এবং এরপরে
এই যে ঝাড়াই বাছাই করা, যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলোকে ঠিক করা, বা যদি কেউ মৃত ব্যক্তি ঢুকে থাকে তাকে বার করে দেওয়া, যদি কেউ জীবিত ব্যক্তি না ঢুকে থাকে তাকে ঢুকিয়ে দেওয়া, তার প্রক্রিয়া তো চলছে এবং সেটা আরো 1 মাস ধরে চলবে। আমার এক পরম বন্ধু আছে, জানেন তো? আমার এক পরম বন্ধু আছে স্যার, আপনার কথা শুনে আমার সেই পরম বন্ধুর কথা মনে পড়লো। আমার এক পরম বন্ধু আছে, তিনি অভিনেতাও বটে। ইদানিংকালে কোনো রকম কাজ টাজ পায় না, কারণ সেটা গান গেয়েছিল যেখানে তিনি বলেছিলেন এসআইআর কি ঝাড়াই বাছাই চলছে। আপনিও আজকে সেই লাইনেই কথা বললেন যে ঝাড়াই বাছাই চলছে। আমার প্রশ্ন হলো, জ্ঞানেশ কুমার আমার মনে আছে দিল্লি থেকে প্রেস কনফারেন্স করে একেবারে অভিজিৎবাবু আপনিও আমাকে, যদি আমি ভুল করি প্লিজ শুধরে দেবেন, এবং বাকিদেরও বলছি যদি ভুল করি প্লিজ শুধরে দেবেন। সেই প্রেস কনফারেন্সটা আমার পুঙ্খানুপুঙ্খভাবে মনে আছে। কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। ফাইনাল বিহারে কেউ যায়নি বৈধ ভোটারের নাম, একটা কেসও পেন্ডিং নেই, স্যার এটা বিহার নয়, স্যার এটা বিহার নয়, আরে এটা বাংলায় আছে। আমি বিহারে বলছি যে ফাইনালের পরে একবার গর্বের সঙ্গে বলুন তো আপনি বাঙালি। আপনি ভুল বলছেন কেন আমি শুনে নিই এবার। আমি বলছি যে খসড়া তালিকায় হচ্ছে সেটা হচ্ছে ইনকমপ্লিট, আচ্ছা সেটা এখনো কমপ্লিট নয়। মানে কালকের তালিকাটা ইনকমপ্লিট। এবার পুরোটা হয়ে গেলে 14ই ফেব্রুয়ারি বোধহয় ফাইনাল বেরোবে, তারপরেই আলোচনাগুলো আসবে এবং তার জন্য জবাবদিহি করবে নির্বাচন কমিশন। কিন্তু আমি যতদূর জানতাম স্যার, আমি যতদূর জানতাম এই খসড়া তালিকায় নাম না থাকলে তো বোধহয় অ্যাপিয়ার ট্যাপিয়ার করতে হয়, হাজিরা টাজিরা। আপনি শুনুন, আমি বলে দিচ্ছি, আমি যতটা জানি, আপনি যদি ভুল বলি আপনি আমাকে বলে দেবেন। খসড়া তালিকায় যদি নাম না থাকে কারোর, তাহলে যদি সে সত্যি জেনুইন ভোটার হয়, সে এখনই ফর্ম 6 ভর্তি করে নাম তুলে নিতে পারবে এবং সেখানে বিএলওরা আবার জায়গায় জায়গায় প্রতিটা বিভিন্ন বুথে একটি জায়গা ঠিক করে সেখানে বসছে এবং যার যা কমপ্লেন আছে সেখানে নিয়ে যেতে বলছেন এবং তারা সেগুলো রেকটিফাই করে দেবেন। আমি একটা সহজ কথা বলবো স্যার, আপনি তো ডাক্তার বাবু, নির্বাচন কমিশন বলছে, আপনি তো না না ঠিক ঠিক, আপনি আজকে বলছেন নির্বাচন কমিশন করছে, আমায় কেন জিজ্ঞেস করছো? না না আমি বলছি ভুল বোঝাবেন না। 2 মাস ধরে আপনারা যে ব্যাটিংটা করে গেলেন, তারপর আজকে তো প্রশ্ন আপনারাই করছেন। আরে প্রথম থেকে একটাই তো আমাদের হচ্ছে অ্যাসপিরেশন জাতীয়তাবাদী দল হিসেবে নির্বাচন স্বচ্ছ তালিকার ভিত্তিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই অ্যাসপিরেশন নিয়েই কিন্তু লোকসভায়, কিন্তু উনি প্রথমে বলেছেন যে একজনের নামও বাদ যাবে না, আর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন না বা তৃণমূল ঠিক করবে না কে যোগ্য ভোটার কে বৈধ ভোটার কে অবৈধ, বিজেপি ঠিক করবে না, তৃণমূল ঠিক করবে না, নির্বাচন কমিশন ঠিক করবে। খুব ভালো, এটাই হওয়া উচিত। হ্যাঁ এটাই হওয়া উচিত, নির্বাচন কমিশনই ঠিক জাতীয়তাবাদী দল একটা। আর আমার প্রশ্নটা খুব সরাসরি এবার তৃণমূল কংগ্রেসের কাছে যাবে। আজকে বিজেপি হঠাৎ করে বলছে নির্বাচন কমিশনের প্রতিনিধি তো আমি নই, তাই আমি তাদের হয়ে কোনো সাফাই গাইবো না, কেন 3 জন জীবিত ভোটার মৃত হয়ে গেল আমি কিছু বলবো না। কিন্তু আমি কি খুব ভুল বললাম? কারণ এই অভিযোগ আপনাদেরই, বিরোধীদেরই, যে গত 2 মাস ধরে নির্বাচন কমিশনের হয়ে যদি সবচেয়ে বেশি সাফাই কোনো দল গেয়ে থাকে অ্যাটলিস্ট বাংলায়, সেটা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন প্রবক্তা, বিভিন্ন মুখপাত্র, বিভিন্ন নেতা। ভারতীয় জনতা পার্টি সরাসরি নিজে না হলেও তাদের নেতারা, তৃণমূল কংগ্রেস। দেখুন, এসআইআর নিয়ে আমাদের কাছে এখনো দুটো বিষয় ক্লিয়ার নয়। খসড়া ভোটার তালিকা বেরিয়েছে ঠিকই, সেখানে ডিলিশন লিস্ট বেরিয়েছে, 58 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, মৃত বা স্থানান্তরিত বা নিখোঁজ খুঁজে পাওয়া যায়নি এই ক্যাটাগরিতে। কিন্তু কারা ডাক পাবে, অর্থাৎ কাদেরকে আবার শুনানির মুখোমুখি হতে হবে, নন ম্যাপিং ভোটার কারা, বা বিভিন্ন ক্রাইটেরিয়া নির্বাচন কমিশন যেটা করেছে যে বাবা মায়ের বয়সের সঙ্গে ছেলে মেয়ের বয়সের ডিফারেন্স 15-র নিচে হলে তারা ডাক পাবে, এই তালিকাটা কিন্তু এখনো পর্যন্ত পাবলিশ করতে পারেনি নির্বাচন কমিশন। অর্থাৎ এখনো সাধারণ মানুষ জানে না যে খসড়া ভোটার তালিকায় নাম থাকলেও তার নামটা ফাইনাল লিস্টে উঠবে কিনা, বা সে ডাক কাদের ডাকা হবে। সুতরাং এই বিষয়টা এখনো অন্ধকার রয়েছে। তো এটা একটা বড় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, ডিলিশন লিস্টে আমরা খুঁজে পেয়েছি এই অবধি কোচবিহারেই 2 জন জীবিত মানুষ, অশ্বিনী অধিকারী, শিবানী অধিকারী বহালতবিয়াতে আছেন। আজকে আমাদের জেলা পার্টি অফিসে তারা এসে প্রেস কনফারেন্সও করেছেন। তারা বহালতবিতে রয়েছেন, এখানকার রাজবংশী সমাজের মানুষ, ভূমিপুত্র তারা, অথচ তাদেরকে মৃত বলে দেখানো হয়েছে এই ডিলিশন লিস্টে। আমার একজন দেহরক্ষী, তার স্ত্রীর কাছে 2-2বার বিওলো এসেছিল, ফর্ম জমা নিয়ে গেছে, অথচ তাকে নিখোঁজ বা খুঁজে পাওয়া যায়নি বলে
ডিলিশন লিস্টে তার নাম উঠেছে। ভাবুন অবস্থা। এটা আমরা যেগুলো খুঁজে পেয়েছি, কিন্তু প্রান্তিক এরিয়ার, চা বাগিচা এরিয়ার, তপশিলি জাতি উপজাতি এলাকার মানুষ যেখানে বসবাস করে, যারা এই সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল নয়, তারা আদতেও তাদের নাম ডিলিশন লিস্টে আছে না কোথায় আছে তারা যদি না দেখে থাকে, তাহলে তারা অ্যাপিলটা কিভাবে করবে এবং অটোমেটিক্যালি তাদের নামগুলো ডিলিশনের লিস্টে যাবে। আমরা কিন্তু শঙ্কিত। আমি এখানেই একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে দেখুন, 3টা তো সংখ্যা যেটা আমরা আজকে অবধি পেয়েছি, এই 3টা 30 হবে না 300 হবে সেটা ফাইনাল যখন লিস্ট বেরোবে তখন বোঝা যাবে। আদৌ কতজনের নাম, বৈধ ভোটারের নাম বাদ গেল সেই সংখ্যাটাও আমরা নিশ্চয়ই নজরে রাখবো, কারণ ভারতের সংবিধান বলে ভারতের একজনও বৈধ ভোটার যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। আমি এখানেই একবার কংগ্রেসের মুখপাত্রকে নিয়ে আসবো। স্যার, 26 বছরের কাজ যদি হঠাৎ করে 3 মাসে করার চেষ্টা হয়, আপনার মনে হয় খুব ভালোভাবে কাজটা করা সম্পন্ন কিংবা পসিবল? দেখুন, আগে যে আপনি কিছুক্ষণ আগেই বললেন বোধহয় যে 8বার আমাদের আগে স্পেশাল ডিভিশন হয়েছে, ইন্টেন্সিভ ডিভিশন কিন্তু নয়, কারণ নির্বাচন কমিশনের যে রুলস আছে তাতে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন কিন্তু নেই। তো এবারে যে ডিভিশনটা হচ্ছে স্পেশাল বলে, সেটা কিন্তু ওই দিক দিয়ে বলতে গেলে ওদের আইনের বাইরে, যাই হোক করছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই আগের 8বার যেভাবে হয়েছে এবার কিন্তু সেভাবে হচ্ছে না। তার কারণ আগে 8বারের যেগুলো হয়েছে তাতে কখনোই এনুমারেশন যে ফর্মটা, তাতে এত ডিটেলস ম্যাপিংয়ের ব্যাপারটা ছিলই না। তো এখানে আমি একজন কংগ্রেসের মুখপাত্র হয়ে একটা কথা পরিষ্কারই বলি, একজন সাধারণ নাগরিক হিসেবেই বলি যে সত্যি তো আমাদের অবৈধ যদি কোনো লোকজন থেকে থাকে তাহলে তাদের বাদ দেওয়ার ব্যাপারটা একরকম ব্যাপার আছে, কিন্তু যাদের মানুষ, জওহরলাল নেহেরু, সবথেকে আমাদের বলতে আজকে আনন্দ, খুব ভালো লাগছে যে 1950 সালে প্রথম ইলেকশন কমিশনার ছিলেন একজন বাঙালি, সুকুমার সেন। জওহরলাল নেহেরু তখন তাকে বলেছিলেন, যখন তাকে দায়িত্ব দেন, আমরা ইচ্ছে করলে কংগ্রেসের ক্ষমতায় যখন স্বাধীনতা সংগ্রামটা করে যখন আমরা এলাম তখন তো জিতলামও, এবং তখন তো আমরা ইচ্ছে করলে আমরা রাশিয়া বা চীনের মতন ব্যবস্থা করতে পারতাম, করিনি তো আমরা করিনি সেটা। আমরা জওহরলাল নেহেরু চেয়েছিলেন যে আমাদের ডেমোক্রেসিটা সর্বাত্মকভাবে প্রয়োগ হয়। কিন্তু স্যার, এটাও আপনাদের মানতে হবে যে এই যে ইলেকশন কমিশনকে নিজের মুষ্টিগত করার প্রয়াস, এখন ব্যাপারটা এটা যখন গিল সাহেব এসেছিলেন তখন আপনারাও বেআইনিভাবে গিল সাহেবকে বসিয়েছিলেন। দেখুন, আপনি মানুন না মানুন, স্যার আপনি মানুন না মানুন, ইতিহাস তো ভুলগুলো মানবে। দেখুন, আপনি একটা স্যার, উইথ অল ডিউ রেসপেক্ট, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছেন, আমার কাজ কিন্তু এখানে আম জনতাকে এবং ইতিহাসকে রিপ্রেজেন্ট করা। এবং ইতিহাস বলছে এই ক্ষমতার অলিন্দে যারা থাকে তারা বারবার নিরপেক্ষ যন্ত্রগুলিকে মুষ্টিগত করার চেষ্টা করে। একটা বক্তব্য শোনায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ রোহিঙ্গা প্রসঙ্গে কিছু বক্তব্য রেখেছেন। রোহিঙ্গারা বাংলা থেকে বিতাড়িত হবে, রোহিঙ্গারা কোথায় যাবে তাই নিয়ে বক্তব্য ছিল। রোহিঙ্গা 1 কোটির মতো বাংলায় রয়েছে, তারা বিতাড়িত হবে, এই নিয়েও বক্তব্য ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন বিজেপি যে গল্প 1 কোটি রোহিঙ্গার দিয়েছিল, অনুপ্রবেশকারীর দিয়েছিল, এটা তো খোদ ইলেকশন কমিশন নিজেই খারিজ করে দিল। বাবু, সত্যি তো 58 লক্ষ মতো নাম বাদ গেছে, তার মধ্যে মৃত ভোটার রয়েছে, তার মধ্যে নিখোঁজ ভোটার রয়েছে। প্লিজ লেটস গেট এভরিবডি অন স্ক্রিন। ঠিক তো স্যার? ডুপ্লিকেট ভোটার রয়েছে, মৃত ভোটার রয়েছে, বাকি সব কিছু রয়েছে, চলে গেছে। রোহিঙ্গা ভোটার তো নেই। এই যে 1 কোটির ওপর রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী, ইলেকশন কমিশনের তথ্য তো আসছেই না। অভিষেক অন SIR রোহিঙ্গা কি বলছেন শুনুন। বিজেপির যে গল্প যে 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী, এটা তো একদম খারিজ করে দিয়েছে ইলেকশন কমিশন নিজেই। আর যদি কোথাও কোনো রোহিঙ্গা অনুপ্রবেশকারীর তালিকা থেকে থাকে তাহলে ইলেকশন কমিশন রিলিজ করুক। আর যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে জবাব তো দেবে অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সীমানা রক্ষা করছেন, যিনি বর্ডার পাহারা দিচ্ছেন, তার অধীনে থাকা CRPF বর্ডারের সুরক্ষার দায়িত্বে রয়েছে। আমি একটু মহানন্দা কাঞ্জিলালের কাছে যাব। মহানন্দাদি, সত্যি তো যে তথ্য গত 1 মাস 2 মাস ধরে আমরা শুনে এলাম, যে ন্যারেটিভ শুনে এলাম,
গতকালকের যে তথ্য ইলেকশন কমিশন দিল তাতে তো সেই তথ্য খারিজ হয়ে গেল। কোথায় রোহিঙ্গা, কোথায় অনুপ্রবেশকারী? দেখো, আমার প্রথমেই যেটা মনে হচ্ছে যে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা ইলেকশন কমিশন করে চলেছেন বেশ কয়েকটা রাজ্যে, এটা একটা নিয়মমাফিক কাজ, সেটা তারা করবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, কেন সাধারণ মানুষ, তুমি আমি সবার মনে একটা প্রশ্ন উঠছে যে এই কাজটার সঙ্গে কোথায় যেন একটা রাজনীতির যোগ তৈরি হয়ে যাচ্ছে। একটু আগেই তুমি প্রশ্নটা করেছো, অর্থাৎ এইটা কেন হবে? একটা গণতান্ত্রিক দেশে নিশ্চয়ই ইলেকশন কমিশন তার কাজ করবেন, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবেন, কিন্তু রাজনৈতিক নেতা নেত্রীরা বিভিন্ন, তারা যেখানেই থাকুন কেন্দ্রে রাজ্যে, তাদের মনে এই প্রশ্নটা কেন আসবে? এবার তুমি একটা খুব ঠিক কথা বললে একটু আগে, যে যখন যে রাজা হয়, প্রশাসন চালায়, তখনই কি হয় যে এজেন্সিগুলো যারা এই সমস্ত কাজগুলো করে, তারা যদিও স্বশাসিত, তাদের সঙ্গে একটা রাজনীতির প্রভাব চলে আসে। এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক, কিন্তু এটা হয়। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে এতগুলো কথা আমরা বিভিন্ন তর্ক বিতর্কের মাধ্যমে আপনি মানবেন তো যে এগুলো তাহলে তার মানে হাওয়া গরম করার কথা ছিল, বেসিক্যালি ন্যারেটিভ সেট করার কথা ছিল, পাবলিককে ভুল বোঝানোর প্রচেষ্টা ছিল। এবং আমার যেটা সব থেকে খারাপ লাগে যে এই প্রক্রিয়ার মধ্যে আমরা যেটুকু খবর পাচ্ছি তার মধ্যে 33টা মানুষের প্রাণ চলে গেছে। এটা কেন হবে? এটা আমি এখানেই তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, 33টা মানুষের প্রাণ যাওয়া নিয়ে আমরা হয় একটু পরেই কথা বলবো, কিন্তু সত্যি তো আজকে তো আমার প্রশ্ন, খসড়া তালিকার পর 3 জন জীবিতকে মৃত হয়েছে এটা দেখতে পেলাম, এই 1 কোটি রোহিঙ্গা কিংবা 1 কোটি অনুপ্রবেশকারীকে তো দেখতে পেলাম না। দেখুন আমরা যেটা হচ্ছে, আপনি যেটা বলছেন যে নির্বাচন কমিশন কিন্তু কোনোভাবে ক্যাটাগরাইজ করেনি যে এরা হচ্ছে অনুপ্রবেশকারী, এই হচ্ছে এসআইআর। না না স্যার ক্যাটাগরাইজ করেছে। ইলবার, আমি তুমি যদি 10 সেকেন্ড বলতে দিয়ে থামিয়ে দাও, না আপনি ভুল কথা বলে তো আমি থামবো স্যার। আমার বলবে সেটা তুমি, আমি ভুল বলছি কোন জায়গায় বলবো, শেষ করতে দাও। আচ্ছা ঠিক, এটা হচ্ছে যে এই 58 লক্ষ হচ্ছে এএসডিডি, অ্যাবসেন্ট, শিফটেড, ডেড, ডুপ্লিকেট। এই শিফটেড হচ্ছে অ্যাবসেন্ট ভোটারের সংখ্যা হচ্ছে এর মধ্যে 12 লক্ষ। এবার হচ্ছে তোমার বিভিন্ন চ্যানেল তোমরাও দেখিয়েছো যে হাকিমপুর থেকে বাংলাদেশিরা চলে যাচ্ছে, তারা বলছে আমরা ভোট দিয়েছি, আমরা এখানে ভোটার ছিলাম। 2-3 জন, না আমি 2-3 জন 5 জন যাই হোক, আমি সেটা বলছি না, আমি ঠঙ্কায় আসছি না। তারা কোথায় ক্যাটাগরাইজড হবে? তারা হবে অ্যাবসেন্ট, তারা ফর্ম ভরেনি, অ্যাবসেন্ট ভোটারের জায়গায় যাবে। সুতরাং সেখানে নির্বাচন কমিশন আলাদা করে ক্যাটাগরাইজ করছে না যে তারা হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী চলে গেছে। আর তারপরে আরেকটা তোমাকে আমি বলে দেখি যে এইটা হচ্ছে তৃণমূল ইচ্ছা করে এই ন্যারেটিভটা সেট করছে যে তারা দেখানোর চেষ্টা করছে যে এইটা হচ্ছে ফাইনাল লিস্ট। এটা ফাইনাল লিস্ট নয়। আমি আজকে তোমাকে এখানে বলে যাচ্ছি, যখন ফাইনাল বেরোবে দেখবে 58 লক্ষটা 1 কোটি হয়ে ছাড়িয়ে যাবে। কেন বলো তো শুনে নাও। এবার হচ্ছে এখানে আছে 32 লক্ষ আনম্যাপড, তাহলে 32 লক্ষের বাবা মা এদেশে ছিল না কোথাও। যদি গুজরাটে কারো যদি বাবা মা থাকে, সে যদি এখানে এখন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়, সেটাও ম্যাপিং হবে যে তার বাবা মা গুজরাটে ভোটার ছিল। তো 32 লক্ষ কমপ্লিটলি আনম্যাপড। আচ্ছা, তার সাথে আছে 1,67,00,000 লক্ষ যেখানে ডিসক্রিপেন্সি আছে, তার মধ্যে 12 লক্ষ হচ্ছে বাবা হয়েছে 15 বছর বা তার নিচে, আর হচ্ছে 3.5 লক্ষ সেখানে দাদু হয়েছে 40 বছর বা তার নিচে। কেউ কি এটা বিশ্বাস করে? আচ্ছা, তারপরে এইবার হিয়ারিং শুরু হবে। তার মানে এবার হচ্ছে প্রোজেনি ভোটার। তুমি বর্ডার ডিস্ট্রিক্টগুলোকে দেখো, আমি বসিরহাটের ছেলে, বসিরহাট দক্ষিণে প্রোজেনি ভোটার 53%, অর্ধেকের বেশি। তাহলে একটা বিধানসভায় যদি 2.5 লক্ষ ভোটার থাকে, তার মধ্যে 1,25,000 বেটি, এটা বোঝার চেষ্টা করো। আমার শুধু স্যার একটাই প্রশ্ন, আমি আপনার হিসেব ধরেই বলছি 58 লক্ষর ভেতর, স্যার আপনি বলার চেষ্টা করে ফেলেছেন, এবার আমি বলছি 58 লক্ষর ভেতর ইলেকশন কমিশন তো কাল বলে দিয়েছে এর মধ্যে মৃত ভোটার আছে, শিফটেড মানে স্থানান্তরিত ভোটার রয়েছে, আচ্ছা তো ডুপ্লিকেট মানে ওই যে শিফটেড যার এদিকেও ছিল না ওদিকেও ছিল তারাও আছে, ডুপ্লিকেট ভোটার আছে 58 লক্ষ। না, আমি এইটা না 58 লক্ষর ভেতর আছে শিফটেড ডুপ্লিকেট মৃত। বারবার বলো না, এবার আবার আনট্রেসেবল ভোটারও আছে, ঠিক এটাও আছে 58 লক্ষর ভেতরে। হ্যাঁ, 32 লক্ষ আনম্যাপড আছে। হ্যাঁ,
80 লক্ষর মাফ করবেন 1 কোটির কাছাকাছি কিছু আছে যাদের ডিসক্রিপেন্সি আছে, 1 কোটি 67 লক্ষর কাছাকাছি আছে, 1.67 লাখ ক্রোর সরি, যাদের মধ্যে Huge number. কিছু কিছু সমস্যা রয়েছে ডিটেলসে। রোহিঙ্গা কত লোক? এইটাই তো তোমাকে এইটাই বলছি তো, এর মধ্যে আলাদা করে নির্বাচন কমিশন কখনো বলবে না বা দেখছে না, ক্যাটাগরাইজ করছে না। আপনারা জানেন নির্বাচন কমিশন জানে না। এবার নির্বাচন কমিশন এই যে তোমাকে বলছি, যে তুমি যে বলছো সেটা বোঝার চেষ্টা করো, তুমি যে বলছো এই যে অ্যাবসেন্ট আর আনট্রেসেবল, এটা 12 লক্ষ। এর মধ্যে আমরা জানি বাংলাদেশি কত জন আছে। ধরে নিলাম, আচ্ছা ধরে নিলাম স্যার, ধরে নিলাম 12 লক্ষ বাংলাদেশি, হ্যাঁ তাও তো 1 কোটি এবার রোহিঙ্গা হলো না। তারপরে এবার শুনো, আমরা 1 কোটি তো আসে না, পুরো টোটাল হচ্ছে যে 1 কোটি যেটা বলা হচ্ছে 58 লক্ষ বাদ দিয়েছে, 1 কোটির বেশি হবে। আপনি একটু জল খান, আমি আপনার কাছে ফিরছি। বেশি হবে বলে তোমাকে। আচ্ছা বেশ, 1 কোটির বেশি হবে। আচ্ছা বেশ গুড, আইভ গট অ্যান আনসার। 1 কোটির বেশি হবে পার্থদা, 1 কোটির বেশি রোহিঙ্গা হবে ফাইনাল লিস্টের পরে। 1 কোটির বেশি বাদ যাবে বলছি। আচ্ছা বাদ যাবে না, আমি প্রশ্নটা খুব সহজ করেছিলাম। ওই শুভেন্দু অধিকারীর 1 কোটি রোহিঙ্গাটা কোথায়? 1 কোটির শুভেন্দু অধিকারী তন্ময় বাবুরা 1 কোটি অনুপ্রবেশকারী। না, রোহিঙ্গা বলেছেন। বিভিন্ন সময় বলেছেন উনি। কখন একবার যদি রোহিঙ্গা বলে থাকেন, আপনারা তখন তিনি বলেছেন 1 কোটি অনুপ্রবেশকারী। সুতরাং একটাকে শুনিয়ে লাভ নেই। বেশ, এবার বেশ। হচ্ছে পার্থপ্রতিম বাবু, পার্থপ্রতিম বাবু, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থপ্রতিম রায়। মিসইন্টারপ্রিট করা। পার্থপ্রতিম রায়, তন্ময়, বিজেপির মুখপাত্ররা এই যে রোহিঙ্গা এই টার্মিনোলজিটা ব্যবহার করছে, যে রোহিঙ্গার মায়ানমারের সঙ্গে পশ্চিমবঙ্গ কোনো বর্ডার শেয়ার করে না। আরে বাংলাদেশ হয়ে আসছে রোহিঙ্গা, বর্ডার শেয়ার করে, জানেন না এটা আপনি? আপনারা শাহজাহান শেখ বসিরহাটে ক্যাম্প করে রেখেছিল, এই মিডিয়া দেখিয়েছে শাহজাহান শেখ রোহিঙ্গা এনে বসিরহাটে ক্যাম্প করে রেখেছিল, তারা ভারতে এসে গেছে। আমি বসিরহাটে ছেড়ে বলছি, আপনারা যে মিডিয়া দেখিয়েছে, কথা বলছেন, মিডিয়া দেখিয়েছে, বুঝতে পারলেন? আর হচ্ছে হাকিমপুরে এই রিসেন্টলি মিডিয়া দেখিয়েছে রোহিঙ্গা। আইডেন্টিফিকেশন করছেন, আপনারা যে চিনবেন না রোহিঙ্গাদের, আপনারা রোহিঙ্গারা চিনবেন না, আপনারা লালিত পালিত করেছেন, যে ভারতবর্ষকে মিশিয়ে দিয়েছে, এই পশ্চিমবাংলা হয়ে গিয়েছে। তাদের মধ্যে মুসলমান ভোটের তারা কোথায় ছিল জেনে নেই বাংলাদেশে। হিন্দু ভোটের পার্সেন্টেজ কত, এটা একটু ক্যালকুলেশন করে দেখবেন। আপনারা শাহজাহানকে পাঠিয়েছিলেন বাংলাদেশে রোহিঙ্গা আনার জন্য, শুনানিতে সে নিয়ে এসেছিল, বসে একটা ক্যাম্প ছিল, মিডিয়া দেখিয়েছে ক্যাম্প। কারা কোথায় আছেন আপনি? যাদের ওই বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা বলছেন, তাদের ভোটের নাম বাদ বেশি যায়নি, ওই হিন্দু কমিউনিটির মানুষগুলো মতুয়া। আরে পুরো অনুপ্রবেশকারী বাদ যাবে, এখনো শেষ হয়নি এসআইআর, মনে রাখবেন। এসআইআর এর আশা হচ্ছে সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজ। বেশ, আমরা একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর ফিরে এসে একটা প্রশ্নের উত্তর সত্যি খুব একাডেমিকলি খুঁজবো, যে মায়ানমার থেকে, রোহিঙ্গারা বেসিক্যালি মায়ানমার থেকে অনুপ্রবেশটা ভারতে কোন রুট দিয়ে হয়, জানলে চমকে উঠবেন কোন রুট দিয়ে হয়। এবং সেই রুটটা একবার বুঝলে অনেক পলিটিক্যাল ন্যারেটিভ, অনেক গরম কথা, যার সঙ্গে বাস্তব কিংবা একাডেমিক্স কিংবা ফ্যাক্টের দূরস্থ পর্যন্ত কোনো রকম লিঙ্ক নেই, সেগুলো আপনারাও জানতে পারবেন। আপনাদের একটা প্রশ্ন করেছিলাম এবং সেই প্রশ্নটা একদম সরাসরি আমি আমাদের বিজেপির মুখপাত্র এবং তৃণমূলের মুখপাত্রদের করেছিলাম, যে এই যে কোটি রোহিঙ্গা বাংলায় আছে, 1 কোটির ওপর রোহিঙ্গারা বাংলায় আছে, এই যে ন্যারেটিভ আমরা কয়েকদিন আগে শুনেছিলাম, সেই ন্যারেটিভের সত্যতাটা কি? তার মাঝখানে একটা অদ্ভুত ক্যাকোফোনির মধ্যে আমরা কিন্তু উত্তরটা পাইনি। আমি একবার কংগ্রেসের মুখপাত্রের কাছ থেকে উত্তরটা নেওয়ার চেষ্টা করব। 1 কোটি রোহিঙ্গা, তাও আবার আমাদের বাংলায়, এই ন্যারেটিভ আপনি শুনেছেন তো স্যার? বাংলাদেশ মায়ানমারে রোহিঙ্গা পপুলেশন কত, মায়ানমারে জনসংখ্যা কত, যে 1 কোটি রোহিঙ্গা আসবে এখানে? একটু এইটুকুন যদি হিসাবটা, ইতিহাসটা এবং ভূগোলটার ধরা যায় বা সংখ্যা তত্ত্বটা ধরা যায়, তাহলে এটাকে একদম পাগলের প্রলাপ ছাড়া আর কিছু বলা যায় না। মজাটা হচ্ছে যে দুটো দলই কিছু ন্যারেটিভ তৈরি করতে চাইছে। এই যে আমাদের স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন, এটা যদি স্বচ্ছ করার একটা প্রক্রিয়া হতো তাহলে কিন্তু কোনো রকম সমস্যা ছিল না, কিন্তু পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে এবং বিশেষ করে মুসলিম কমিটি, সংখ্যালঘু কমিউনিটিকে বাদ দেওয়ার উদ্দেশ্যে এটা করা হয়েছে, এবং করা হয়েছে বলেই আজকে কিন্তু সমস্যাটা সব থেকে বেশি হয়ে গেছে। এবং মজার কথা, আজকে জোড়াসাঁকো এবং কলকাতার উত্তর এবং দক্ষিণে যেসব জায়গায় এই নাম বাদ যাওয়ার ব্যাপারটা ঘটেছে, সেটা কিন্তু
প্রচুর পরিমাণে। এখানে কিন্তু মুসলিম জনসংখ্যা নেই। আবার দেখুন বাঁকুড়া, পুরুলিয়া, কোচবিহার, পূর্ব মেদিনীপুর এসব জায়গায় কিন্তু বাদ বেশ গেছে। কেন গেছে? তার কারণটা একটাই, যে এটা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে। বেশ বেশ, আমি এখানে একটা ছোট্ট তথ্য দেওয়ার চেষ্টা করব বিশেষ করে বিজেপির মুখপাত্র এবং তৃণমূলের মুখপাত্রকে। 1 কোটি রোহিঙ্গা, মিসেস কাঞ্জিলাল তিনিও রয়েছেন, মহানন্দাদিও রয়েছেন, মহানন্দারাই আপনিও একটু শুনবেন, বিকজ আমি এরপর আপনার কাছেই যাব। গভর্নমেন্ট ডেটা যেটা পার্লামেন্টে প্রডিউস করা হয়েছে 2025 সালে, গভর্নমেন্ট ডেটা কি বলছে? সরকারি ডেটা, একদম পার্লামেন্টে প্রস্তুত করা ডেটা, সেটা বলছে মোট 95টি ইনফিল্ট্রেশন কেস হয়েছে ইন্ডিয়া মায়ানমার এই রোহিঙ্গা রিলেটেড। 437টি অ্যারেস্ট হয়েছে 2025 সালের প্রথম 11 মাসে, মানে জানুয়ারি থেকে নভেম্বরে। 437, নট ক্রোর স্যার, জাস্ট 437। যদি আমরা টোটাল রোহিঙ্গা ইনফিল্ট্রেশন দেখি, 83,000 রোহিঙ্গা ইনফিল্ট্রেট করার চেষ্টা করেছিল, কিন্তু যে রাজ্যে করার চেষ্টা করেছিল সেই রাজ্যটির নাম মিজোরাম, এবং মিজোরাম থেকে তাদেরকে আবার ফেরতও পাঠানো হয়েছিল। মহানন্দাদি, বাংলায় 1 কোটি রোহিঙ্গা ঢুকলো কোথা থেকে? প্রথমত এই কথাটা তো বারবারই আমরা আলোচনা করছি যে মায়ানমারের সঙ্গে তো বাংলার বর্ডার যুক্ত নয়। কাজেই আবারও একই কথা বলবো যে একটা প্রশাসনিক কাজের মধ্যে রাজনীতি চলে আসছে, যেটা সব থেকে দুর্ভাগ্যজনক, এবং রাজনীতি আসছে বলেই এই এত রকমের বিতর্ক তৈরি হচ্ছে। এবং বারবার এটা পরিষ্কার যে স্বচ্ছ ভোটার তালিকা ভারতবর্ষের প্রতিটি নাগরিক চায়, এমন কেউ নেই যে চায় না। স্বচ্ছ ভোটার তালিকা করাটা উদ্দেশ্য না, সেখানে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে, কোনো সংখ্যালঘু বিশেষ কোনো সম্প্রদায়কে বাদ দেওয়ার উদ্দেশ্য রয়েছে, বা একটা অস্থিরতা তৈরি করা যেখানে রাজনৈতিক দলগুলো একটা গুলিয়ে দিয়ে একটা তর্ক বিতর্কের মধ্যে মানুষকে একেবারে অস্বচ্ছ একটা আইডিয়া দেবে, তাদের কাছে কিছু পরিষ্কার হবে না। কাজে অনেক কিছু প্রশ্ন কিন্তু এর মধ্যে চলে আসছে, যেটা আসা উচিত নয়। একেবারে আমি আপনার এই সূত্র ধরেই একবার আমি তন্ময়দার কাছে যাব। তন্ময়দা, হয় আমরা ভুল বুঝছি, না হলে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে যে ডেটাটা দিচ্ছে সেই ডেটাটা, আমি আমি কেন্দ্রীয় সরকারের ডেটাটা আপনাকে জাস্ট হালকা করে মনে করিয়ে দিই। গভর্নমেন্ট ডেটা প্রেজেন্টেড ইন পার্লামেন্ট শোজ 95 ইনফিল্ট্রেশন কেসেস and 437 arrests on India-Myanmar border in the first 11 months of 2025. Significant lower. আচ্ছা, 83,000 Myanmar refugees, mainly Chin and Zo communities, entered Mizoram, who were pushed back. তাহলে 1 কোটির সংখ্যাটা আপনারা পেলেন কোথা থেকে? আমি আবার বলে দিই যে আমরা কখনো বলিনি যে 1 কোটি রোহিঙ্গাই। এবার হচ্ছে আমরা আবার বলেছি যে 1 কোটি বা তার বেশি বাদ যাবে, তার মধ্যে অনুপ্রবেশকারী থাকবে, তার মধ্যে রোহিঙ্গাও থাকবে। এবার যদি বলা হয় যে রোহিঙ্গা পশ্চিমবঙ্গে কোথায়, সেটা আমাদের বলে দেওয়া দরকার নেই। সংবাদ মাধ্যম ক্যাম্প দেখিয়েছে বসিরহাটে, সন্দেশখালীতে, শাহজাহানে করেছে রোহিঙ্গা ক্যাম্প। আপনি খুঁজে সার্চ করুন রোহিঙ্গা ক্যাম্প, হ্যাঁ সার্চ করুন। মানে দেখুন, অনেক কিছু বলতে পারি, অন্তত আমরা একজন প্রথম সারির না, আমি আপনাকে বলেছি, স্যার সব গায়ে, আমি তো বসিরহাটের ছেলে, আমি জানি ওখানে গ্রামে গঞ্জে কিভাবে ক্যাম্প করা হয়েছিল। বসিরহাটে বাংলাদেশি ক্যাম্প থাকতে পারে, তা আপনি আমায় বোঝান রোহিঙ্গা বসিরহাটে ঢুকলো কোথা থেকে? রোহিঙ্গা বসিরহাটে ঢুকেছে বাংলাদেশ হয়ে, বাংলাদেশ হয়ে। রোহিঙ্গারা যখন সেখানে তাড়া খেয়েছে, তারা রেখাইন বেলাস থেকে বাংলাদেশে এসেছিল, এবং বাংলাদেশ থেকে তখন তারা জানে যে এখানে হচ্ছে একজন যিনি নেত্রী আছেন, তিনি হচ্ছেন বাংলাদেশিদের পক্ষে প্রতি খুব নরম, তিনি কিছু করবেন না। এবং এটাও ঠিক যে শাহজাহান বাংলাদেশ থেকে নিয়ে এসে তাদেরকে আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড করে দিয়েছে। তারা সেই আইডি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। রোহিঙ্গা ইভিন পাওয়া গেছে জম্মু কাশ্মীরে।
আপনি সেটা তো জানেন? হ্যাঁ, নিশ্চয়ই। সেটাই বলতে চেষ্টা করছি। 43,000 তারা শুধু জম্মু কাশ্মীর নয়, জম্মু স্যার। কাশ্মীরে তারা পাকিস্তান থেকে ঢুকেছে। স্যার, শুধু জম্মু জম্মু কাশ্মীর কাশ্মীরে নয়। ভারতের মধ্যে বর্ডার থেকে ঢুকেছে, ঢুকে এই এতটা ট্রাভেল করে যদি জম্মু কাশ্মীর পৌঁছতে পারে, তারা হচ্ছে মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গ পৌঁছতে পারে। আমি এই কথাটাই ওর জন্য অপেক্ষা করছিলাম যে তারা ঢুকছে যে অঞ্চলগুলো দিয়ে, সেগুলো বাংলা নয়, কারণ টেকনিক্যালি বাংলা থেকে ঢুকতে পারে না। তারা অন্য বাংলাদেশ হয়ে অঞ্চল থেকে ঢুকছে, ঢুকে এটা সব দিকে তারা যাচ্ছে। বাংলাদেশে ঢুকতে পারে মায়ানমার থেকে, এবং বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গে ঢুকছে। আমি একবার তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসবো। আমি যুক্তিটা না ঠিক ধরতে পারছি না। কখনো বলছেন আমরা রোহিঙ্গার কথা রুটটা দেখো, বলিনি, আমি আবার বলে কখনো দিচ্ছি, বলছে না আমরা বলেছি। মায়ানমার থেকে আপনাদের কি মনে হয় তারা খেয়ে আপনারা, বাংলাদেশে ক্যাম্পে ছিল। আমি পার্থদা আজকে সরাসরি জিজ্ঞেস করছি, পার্থদা এই তৃণমূলের স্যার, জন্যে। প্লিজ আমি পার্থদা সরাসরি জিজ্ঞেস করছি, রোহিঙ্গা ঢোকাচ্ছেন আপনারা? কোথা থেকে ঢোকাচ্ছেন একটু বলুন। জিওগ্রাফিক্যালি ইম্পসিবল, কিন্তু আপনারা করতে পারছেন, হাও? আরে এরা আসারে গল্প করে, অনুপ্রবেশ ঠেকানোর দায় কেন্দ্রীয় সরকারের। এরা জম্মু কাশ্মীরের রাখা দায় সীমান্ত আপনাদের। দিয়ে জঙ্গিরা কিভাবে ঢুকছে অনুপ্রবেশ রাখা দায় আপনাদের, আর আইডি বানানোর দায় আপনাদের, ভোটার লিস্টের নাম তোলার দায় আপনাদের। বলতে দিন। সব থেকে যেটা বড়, আরে যেভাবে জঙ্গি হারা কাশ্মীরে হচ্ছে, তার দায়ভার তো দিতে হবে আপনাদের। আরে পশ্চিমবঙ্গে জঙ্গি ধরা পড়ছে, কোন বর্ডার? পশ্চিমবঙ্গে জঙ্গি ধরা পড়ছে, গল্প শুনে পশ্চিমবঙ্গে জঙ্গি ধরা পড়ছে। করছেন, মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গে জঙ্গি কার্যকলাপ হচ্ছে, বর্তমানে হচ্ছে খাগড়াগড়ে। সদস্যকে খাগড়াগড়ে জঙ্গিরা হিসেবে পাঠিয়েছিল। চিহ্নিত করা গেছে। তো এগুলো কথা বলবেন না। যারা অনুপ্রবেশ করেছে তারা অবৈধ, সেটা নিয়ে বক্তব্য নেই। যেভাবে বাংলার মানুষকে আপনারা 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশ করে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটা আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কিনা? শুনুন, এবার পালিয়ে যাবেন না, কথা এড়াবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে কত হিসেব দিয়েছিলেন, সেই হিসেবটা আপনার কাছে আছে, সেই পেপারগুলো আপনার কাছে আছে, তাহলে আমাদের লিস্টটা দিন, লিস্টটা দিন। মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন 2005 সালে, দাগিয়ে দিতে বলতে লজ্জা হয় না আপনাদের? আগামী দিনে আপনার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 1 কোটির বেশি আছে, 1.5 কোটি 2005 সালে। কোথায় দাদা? আপনার কিসের লজ্জা হবে? সেই কাগজগুলো দিন যেগুলো হচ্ছে পার্লামেন্টে ছুড়ে দিয়েছিলেন, সেখানে লেখা আছে। বাংলার মানুষকে সমাধান করছেন। Okay, thank you, gentlemen, thank you. Let's get the volume down, let's get the decibels down. আমি একবার সরাসরি মহানন্দাদিকে একটাই প্রশ্ন করব। মহানন্দাদি, কোথাও কি মনে হচ্ছে একটা অটোনমাস বডির একটা রেগুলার কাজ, ইন্টেন্সিভ রিভিশন কিংবা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সেটাকে ঘিরে গত 2-3 মাস ধরে স্রেফ রাজনীতি করা হয়েছে, রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হয়েছে, সব দল করেছে, এবং মানুষকে ভুল বোঝানো হয়েছে, ভ্রান্তিমূলক প্রচার হয়েছে, 38 জনের প্রাণ গিয়েছে। কি বলেন? অবশ্যই এখানে তো আমরা দেখতে পাচ্ছি, মানে এখনো যদি ফাইনাল লিস্ট আসেনি বলা হচ্ছে, তাহলেও 58 লক্ষ নাম বাদ গেছে, রিমুভ করা হয়েছে, তার মধ্যে মৃত্যু আছে, রিয়াল লোকেশন আছে, মিসিং আছে, এই হচ্ছে হিসেব। সেখানে এটা নিয়ে তো রাজনীতি হচ্ছে, বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সাধারণ মানুষ তাতে বিপর্যস্ত হয়ে পড়ছে, তারা অসহায় বোধ করছে। এমন কিছু মানুষ, তারা মানে এই দেশের নাগরিক কিনা সেটা নিয়ে তাদের মনে একটা ভয় ঢুকে গেছে। এই ভয় ঢোকানোটা কি প্রশাসনের কাজ? প্রশাসনের কাজ নয়। যারা এই দেশের নাগরিক নয় তারা বাদ যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মানুষের মনে এত ভীতি সৃষ্টি কেন করা হচ্ছে? ভয়ের জন্য বহু মানুষ আত্মহত্যা করছে, এর দায় কে নেবে? এটা তো হতে পারে না। একটা প্রশাসনিক কাজের জন্য দেশের নাগরিক তারা আত্মহত্যা করবে, মারা যাবে, এটা তো হতে পারে না। এটা কেন হচ্ছে? একবারে এই প্রশ্নেরই উত্তর নেব, সব দলের রাজনৈতিক মতাদর্শের কাছ থেকেই উত্তর নেব, কিন্তু তার আগে একটা দাঁড়ালো, সেটা হচ্ছে কে কোথায় বাদ যাবে সেটা একেবারে একান্ত ইলেকশন কমিশনের ব্যাপার। সেটা একটা সুস্পষ্ট পদ্ধতিতে করা হচ্ছে, কিন্তু এ নিয়ে যে রাজনীতিটা হলো, সেই রাজনীতিটা কি খুব দরকার ছিল? এটা কি ভোটের রাজনীতি? কি বলবেন স্যার? নিশ্চয়ই, আমি তো বারবার বলছি, এটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা প্রসেস, যে প্রসেসটা ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি। জওহরলাল নেহরু বলেছিলেন, যত বেশি মানুষকে ভোটাধিকার দাও, এবং একটা দরিদ্র মানুষ, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, একটা গরিব কৃষকের একটি ভোট, আমারও একটি ভোট, এই যে গণতন্ত্র ব্যবস্থাটা, আম্বেদকর, মহাত্মা গান্ধী, এদের প্রত্যেকেরই ইচ্ছে, মানে একটা স্বপ্ন ছিল, সেটা জওহরলাল নেহরু
আমাদের ভারতবর্ষের মানুষের মধ্যে আনতে পেরেছিলেন এবং এইটা দীর্ঘদিন ধরে চলেছিল। আপনি ভাবুন তো, 10 সেশন যখন চলেছিল আমরা অনেকেই বলেছিলেন এই কী করছেন, কিন্তু তিনি যখন এই প্রসেসটাকে মনে করলেন আরেকটু কঠিন করবে না, কংগ্রেস কি তখন একবারও তার বিরুদ্ধে কোনো কথা বলেছিল? তার সাথে ছিল। তার কারণটা কি? আমরা গণতন্ত্রের রক্ষক, আমরা সংবিধানের রক্ষক, যে কারণে আমরা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করিনি। আজকে এই দল বিজেপি এই যে প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী এবং যে কোনো একজন মন্ত্রী থাকবে এবং বিরোধী নেতা থাকবে, মানে সবসময় যে কোনো ব্যাপারে 2-1 হবে, এই যে পদ্ধতিটা চালু করলো, ভারতবর্ষের গণতন্ত্রের গলা টেপার একটা সবথেকে বড় জায়গা। আপনি মনে করে দেখুন 2019 সালের নির্বাচনে, লোকসভা নির্বাচনে অশোক লাভাসা বলে একজন নির্বাচন কমিশনার ছিল, যেটা তার আগেই তিনি ঢুকেছিলেন। তিনি যখন বলছেন বারবার, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী বারবার নির্বাচনী আচরণ। স্যার এখানে আমার প্রশ্ন, এই 1 কোটি রোহিঙ্গা কি খুঁজে পাওয়া গেল? বিজেপি আজকে বলছে বলিনি, সত্যি কি বলেনি নাকি বলেছিল? দেখুন, আপনারা তো দেখালেন তারা কি বলেছিল কিনা, সেটা তো আপনারা এক্ষুনি দেখালেন। তবে মজার ব্যাপারটা হচ্ছে যে পুরোটাই একটা রাজনৈতিক ন্যারেটিভ। আমি একটু উত্তর দিয়ে দিই ইলমাস, দুটো একটা প্রশ্ন ওনার প্রশ্নে। দেখুন 1952 থেকে 1964, ইলমাস তুমি হিস্ট্রি জানো, এই 12 বছরের নেহরুর সময়ে দেশে 3 বার ইন্টেন্সিভ রিভিশন হয়েছে। হয়েছে তো। আর তারপরে একমাত্র বাজপেয়ীজি গভর্নমেন্টের সময় একবার ছাড়া আর যতবার দেশে ইন্টেন্সিভ রিভিশন হয়েছে সব কংগ্রেসের সময় হয়েছে। আর এবার হচ্ছে, আমি আরেকটা উত্তর দিয়ে দিই, এটা ইম্পর্টেন্ট খুব, কারণ এটা সবসময় ফলস ন্যারেটিভ সেট করা হয়। না তবে স্যার যে ন্যারেটিভটা কংগ্রেস কি কথা পড়ে ভাবতো, আপনি একটা সংসদ উত্তর দিন না স্যার। আপনি কি বলতে পারবেন আজ পর্যন্ত যতদিন না পার্লামেন্টে আইন তৈরি হয়েছে নির্বাচন কমিশন ঠিক করার, তার আগে দেশে আইন কি ছিল? সুপ্রিম কোর্ট বলেছে দেশে কখনো আইনই বানানো হয়নি। নেহেরু পরিবারের সাথে যে থাকবে তাকে তারা বসিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আচ্ছা বেশ, 2014 সাল থেকে স্যার এই নেহেরু ডিবেট স্যার, সেই আইন হচ্ছে, সেই আইন মোতাবেক এখন ঠিক হচ্ছে, সেই আইন তন্ময় বাবু 2014 থেকে 2026 সমস্ত দায় জওহরলাল নেহরুর ডিবেটটা করতে করতে আই হ্যাভ বিকাম ভেরি গুড। আমি একটা নর্মাল প্রশ্নে আসি, রোহিঙ্গা কত ডিটেক্ট হলো? দেখুন, আমি আপনাকে বারবার বলছি যে এটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। আপনারাই তো বলেছিলেন। আমরা বলছি রোহিঙ্গার মধ্যে আছে, যারা অ্যাবসেন্ট আনট্রেসেবল ওর মধ্যে রোহিঙ্গা আছে, আমরা এখনো বলছি। এবার নির্বাচন কমিশন সেই লিস্ট পার করুক। 1 কোটি রোহিঙ্গা ডিটেক্ট হলো? নির্বাচন কমিশন কেউ 1 কোটি বলেনি, আবার বলে দিচ্ছি। আচ্ছা, বাবু কি বলেছিলেন একটু শোনাবো। বলা হয়েছে একবারে কথা শোনাবে, এটা বারবার দেখুন ভালো করে দেখুন। স্টেটমেন্ট দিয়েছে একবার বলবে। গুজরাট যেমন 3 লক্ষ অবৈধ বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে বের করে দিল, সেখানে বিজেপি সরকার আছে বলে এখানে এদেরকে যে চ্যাংদোলা করে ওদিকে নিয়ে যাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু এখনই হবে না। এটা করতে গেলে হিন্দুদের বিজেপি সরকার আনতে হবে। 3টে ওয়ার্ড বলে গেছেন অমিত শাহজি পাটনাতে, একটা ডিটেক্ট হয়ে যাবে এই এসআইআর এ, ডিলিট ভোটার লিস্টে ডিলিট হয়ে যাবে এই এসআইআর এ, কিন্তু ডিপোর্ট মানে পুশব্যাক, এটা বাংলাদেশ থেকে আগত অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের ততক্ষণ হবে না যতক্ষণ না এই রাজ্যে বিজেপি সরকার আসছে। মানে বিজেপি সরকার এলেই আমাদের এখান থেকে অনুপ্রবেশকারীরা চলে যাবে। একটা টোটালি রাজনৈতিক ন্যারেটিভ সেট করার বক্তব্য, আপনি মানুন আর না মানুন, আপনি যতই বলার ডেসিবেল বাড়ান, আমরা অনুপ্রবেশকারী মুক্ত বাংলা চাই এবং আমরা অনুপ্রবেশকারীদের বাংলা দখল করতে দেব না। আমরাও চাই বাংলা। আপনিও চান? আপনি তো বকলমে বলছেন, আপনি বকলমে স্যার বলছেন অনুপ্রবেশকারীদের বাংলা দখল করতে দেব না। অনুপ্রবেশকারী মুক্ত বাংলা আমরা তৈরি করব। মোদিজি নিজে বলেছেন হচ্ছে যে পুরো দেশে অনুপ্রবেশকারী মুক্ত হবে। আচ্ছা, সব তো বুঝলাম, বাংলা নয় পুরো দেশে উনি করবেন, আর আমরা বাংলা করব। সব তো বুঝলাম, কিন্তু অনুপ্রবেশটা হয় কোথা থেকে স্যার? আমার আর আপনার বাড়ির সেই বর্ডারও যে তৃণমূল এখনো জমি দেয়নি পুরোটা, সেই বর্ডারও আমরা দেখব। আচ্ছা, আমি এই প্রশ্নটা স্যার আপনার কাছ থেকে নিয়ে খুব ভালো কথা বলেছেন, খুব ভালো কথা বলেছেন পার্থদা। এই প্রশ্নটা গোটা বাংলা জানতে চায়, পার্থদাকে একটু স্ক্রিনে আনবো। গোটা বাংলা জানতে চায়, গোটা ভারতবর্ষ জানতে চায় মায়ানমারে পোরাস বর্ডার কেন আছে, তৃণমূল কংগ্রেস কেন মায়ানমারে জমি দিচ্ছে না বিএসএফ কে?
কেন মায়ানমারে আপনারা বর্ডার ফেন্সিং করাচ্ছেন না মায়ানমারে? বলুন বলুন, মণিপুর থেকে শুরু করে অরুণাচল প্রদেশ যেগুলো মায়ানমারের সঙ্গে আছে, সেখানে তৃণমূল কংগ্রেস কেন জমি দেয়নি? যাদের ভূগোল ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নেই তাদের সঙ্গে ঝগড়া করার কোনো মানে নেই। যাদের ভূগোল 530 কিলোমিটারের এখনো জমি দেননি, পয়সা নিয়েছেন কেন্দ্র থেকে, কেন্দ্রে পয়সা দিয়েছে, জমি একবার করেননি। বলতে পশ্চিমবঙ্গে কোনো অনুপ্রবেশ থাকবে না, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ থাকবে না, বাংলা অনুপ্রবেশ হবে। আমরা জেনে রাখো, একজন খুব ভালো। আমার শুধু একটাই প্রশ্ন, আপনি যেভাবে বলছেন বাংলাকে অনুপ্রবেশকারীদের দখল করতে দেবো না, অনুপ্রবেশকারীরা বাংলায় দখল করেনি। হ্যাঁ, যদি আপনি অন্য কনটেক্সটে বলেন যে বাঙালির সংখ্যা কমে যাচ্ছে এবং হিন্দি ভাষীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেটা তাহলে ওই বাংলা পক্ষের গর্বর সঙ্গে আপনি যান। আপনি শুনেছেন কি বলেছেন যে একসময় তার এই আশা যে বাংলায় হচ্ছে মুসলিম মেজরিটি হবে, কিভাবে হবে? ওই অনুপ্রবেশকারীরা এসে হবে। হায় কথা, সেই সহজ কথা স্যার। কোন রাজনীতিবিদ কি বললো সেটা পরে, কিন্তু স্যার আজকে আমি বর্ডার ডিস্ট্রিক্টের ছেলে, আমি জানি কিভাবে অনুপ্রবেশ হয়েছে। চলুন আমার সাথে, দেখাবো আপনাকে। আপনারা কি করছিলেন? আমি তো বলবো তন্ময়দা, আপনি একজন রাজনৈতিক কংগ্রেস ছিল আর এখানে বামেরা ছিল, দুজনই ছিল অনুপ্রবেশকারী ঢোকানোর পক্ষে। তন্ময়দা, আপনি বিজেপির এত সিনিয়র একজন নেতৃত্ব, আপনি যাচ্ছেন না কেন? চিহ্নিত করুন সেই সমস্ত জায়গা। করবো, ক্ষমতা এসে করবো বলেছি তো নাকি তখন শেষ বক্তব্য। একটা কথা বলতে চাই, একটা কথা তন্ময় বাবুকে জিজ্ঞেস করুন, ওনাদের জগন্নাথ বাবু কি বক্তব্য দিয়েছে যে সীমান্ত থাকবে না, দুই বাংলা এক হয়ে যাবে। তাহলে আপনি শুনে নেন বিজেপি স্ট্যান্ড শুনে সত্যি এই দরজা মিটবে না। কোন রাজনৈতিক দলকে কিংবা কোনো রাজনৈতিক নেতাকে অসম্মান করার জন্য আজকে আমরা এতগুলো কথা বলিনি। আমরা বললাম একটা জিনিস সহজভাবে দেখাবার জন্য, ইলেকশন কমিশনের একটা রুটিন ইনভেস্টিগেশন কিংবা ইন্টেন্সিভ রিভিউ প্রসেসকে নিয়ে যেভাবে রাজনীতি হলো, তাতে হয়তো রুটি কাপড়া মাকান, আমার আপনার বেসিক নিডস, উন্নয়ন, যেটা নিয়ে বিজেপি কিংবা বিরোধীরা কথা বললে হয়তো আমরা সবচেয়ে বেশি খুশি হতাম, কাজের খতিয়ান নিয়ে কথা বললে হয়তো সবচেয়ে বেশি ক্ষতি হতাম, আম জনতার লাইভলিহুড নিয়ে কথা বললে সবচেয়ে বেশি ক্ষতি হতাম, বলেইনি গত 3 মাস ধরে, আগামী দিনেও বলবে না। সেই কারণে এই মুহূর্তে আপনার খবরে নজর রাখবো। আপনার খবর কি? আপনার খবর এই মুহূর্তে শহর কলকাতায় নিউ টাউনের ইকো পার্কের কাছে একটা বিধ্বংসী আগুন লেগেছে। দেখুন, সেই বস্তি, যেই বস্তিতে আমরা বলেছিলাম বাংলাদেশিরা রয়েছে, দিনের পর দিন খবর করেছি, সেই বস্তিতে দাউ দাউ করে জ্বলছে। দেখুন সেই বস্তি, যেই বস্তি ক্যালকাটা নিউজ প্রথম দেখিয়েছিল অনুপ্রবেশকারীরা থাকে, সেই বস্তি আজকে দাউ দাউ করে জ্বলছে। দেখুন, দুর্ভাগ্যভাবে কোনো মুখপাত্র আজকে এই সত্য তথ্যটা দিতে পারলো না। এটা সেই সংবাদ মাধ্যমকেই দেখাতে হলো, কারণ সত্যিটা একমাত্র সংবাদ মাধ্যমের কাছেই পাবেন। আপনার খবর আনফিল্টার্ড, আনবায়াসড। সেই বস্তি, যেই বস্তিতে আমরা দেখিয়েছিলাম থরে থরে বাংলাদেশিদের, অনুপ্রবেশকারীদের বসতি, সেই বস্তি আজ দাউ দাউ করে জ্বলছে। কে লাগালো আগুন? কারা মেটালো চিহ্ন? প্রশ্ন থাকবে। দেখুন, আমরা আবারও এই খবরে চোখ রাখবো ঠিক রাত 8টায়। ভালো থাকুন, ভালো রাখুন। জয় হিন্দ।